আচ্ছা, আপনাদের সামনে কি স্ক্রিনটা আসছে? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে পিডিএফটা? জি ভাইয়া। ওকে। সো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যেটাকে আমরা সংক্ষেপে বিইউপি বলে থাকি, এই ইউনিভার্সিটির যেই ইউনিটগুলো আছে তার মধ্যে অন্যতম দুইটা ইউনিট হচ্ছে FA-SSS এবং FSSS। তো এই দুইটা ইউনিট সম্পর্কে আমরা মূলত আজকে আলোচনা করব, FA-SSS এবং FSSS, সরি FA-SSS এবং হচ্ছে FSSS। এই দুইটা ইউনিট সম্পর্কে এ টু জেড আমরা আজকে একটু জানার চেষ্টা করব। এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে আপনারা খেয়াল করবেন হয়তোবা, এই ইনফরমেশনগুলো সব অল অফিসিয়াল ইনফরমেশন রিগার্ডিং ইটস অ্যাডমিশন টেস্ট সার্কুলার। ঠিক আছে, প্রত্যেকটা ইনফরমেশন সার্কুলার থেকে নেওয়া হয়েছে, যেগুলো বিগত বছরে দেওয়া হয়েছিল। এবছরের যে সার্কুলারটা আছে সেটা হয়তো বা আপনারা পরীক্ষার 1 মাসের বেশি পাওয়া যায় না, 1 মাস আগে হয়তো আপনারা সার্কুলারটা পেয়ে যাবেন। অথবা এরকম হতে পারে যে 20 দিন আগেও হয়তো সার্কুলার দেয়, আবার বেশি টাইট শিডিউল থাকলে অনেক সময় 15 দিন আগেও সার্কুলার দেয়। ঠিক আছে, পরীক্ষার আর কি। তো আমরা ধরে রাখতে পারি যে 20 থেকে 30 দিনের মধ্যে সার্কুলার দেওয়ার 20 থেকে 30 দিনের মধ্যে আমার পরীক্ষাটা হয়। সো যদি আমার পরীক্ষাটা জানুয়ারির প্রথম উইকে হয়ে থাকে তাহলে আমরা সার্কুলারটা ডিসেম্বরের প্রথম উইকে পেয়ে যাবো। আবার যদি পরীক্ষাটা ডিসেম্বরের শেষের দিকে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা নভেম্বরের লাস্টের দিকে সার্কুলারটা পেয়ে যাবো, এরকম আমরা ধরে রাখতে পারি। তো যেহেতু এই বছরের সার্কুলারটা আমাদের হাতে নাই, যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সার্কুলার দেখে আমরা ওই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সম্পর্কে জানি। তো যেহেতু আমাদের বিউপির এই বছরের সার্কুলারটা এখনো প্রকাশিত হয়নি, আমরা আগের বছরগুলোর যে সার্কুলার আছে সেই সার্কুলারগুলো তুলনামূলক বিশ্লেষণ করে আজকের এই পিডিএফটা তৈরি করা হয়েছে, যেখান থেকে আপনাদের বিস্তারিত একটা নলেজ দেওয়া হবে বিউপি সম্পর্কে। সো প্রথমেই আমরা কিছু জিনিস জেনে নিব, যেগুলো হচ্ছে গুচ্ছ পরীক্ষার অন্তর্ভুক্ত নয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেহেতু বিউপি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা আমরা অনেকেই জানি বা অনেকে জানি না। সো পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা জানি যে বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় বর্তমানে গুচ্ছ পরীক্ষার আন্ডারে পরীক্ষা হয়, অর্থাৎ একটা পরীক্ষার মাধ্যমে 22 থেকে 23টা ইউনিভার্সিটির পরীক্ষা একবারে হয়ে যায়। তো বিউপির যে বিষয়টা, এটা গুচ্ছ পরীক্ষার অন্তর্ভুক্ত নয়, এটা সম্পূর্ণ আলাদাভাবে পরীক্ষা দিতে হয়। ওকে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় কিনা। হ্যাঁ, বিউপিতে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। ঠিক আছে, আপনি যদি প্রথমবারে কোনোভাবে বা কোনো কারণে ক্র্যাক করতে না পারেন, সেকেন্ড টাইম আপনি বিউপিতে পরীক্ষা দিতে পারবেন। এবং এখানে আরেকটা আশার বাণী হচ্ছে, সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো মার্কস এখানে কাটা হয় না। ঠিক আছে, বিউপিতে আপনি সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও আপনি প্রথমবার পরীক্ষা দেওয়ার মতো করেই পরীক্ষা দিতে পারবেন, এখানে আপনার সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করা হবে না। ওকে, তার মানে হচ্ছে এখানে আপনার কোনো এক্সট্রা মার্কস কাটা হবে না, বা আপনার এখানে কোনো এক্সট্রা জিনিসের দরকার হবে না সেকেন্ড টাইমার হিসেবে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে 2023-24 সেশনে কোনো ফর্মাল ভাইবা ছিল না। এটা নিয়ে একটা প্রশ্ন থাকে। আমরা মোটামুটি সবাই জানি যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে আপনার ওইখানে চান্স পাওয়ার পরেও একটা ফর্মাল ভাইবা দিতে হয়। ঠিক আছে, সেই ফর্মাল ভাইবাটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই দিতে হয়, প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতেই দিতে হয়। কিন্তু বিউপির ক্ষেত্রে সেই ফর্মাল ভাইবাটা একটু অন্যরকম। হ্যাঁ, আপনি নর্মাল একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেয়ে যান তাহলে ধরা হয় যে আপনি সিটটা মোটামুটি কনফার্ম। তারপরে যে ভাইবাটার আয়োজন করা হয় সেই ভাইবায় আপনার কিছু ডকুমেন্টস দেখা হয়, আপনার হ্যান্ড রাইটিং চেক করা হয়, আপনার ফেসটা চেক করা হয়, যাতে করে আপনি কারো প্রক্সির মাধ্যমে চান্স পেয়েছেন কিনা এই জিনিসটা ধরতে পারে টিচাররা। কিন্তু বিউপিতে একটা সম্পূর্ণ অন্য রকমের ভাইবার আয়োজন করা হয়। এখানে যেই ভাইবাটা নেওয়া হয় এই ভাইবার মধ্যে একটা এক্সট্রা মার্কস থাকে, যেটা আমরা আজকের সেশনের শেষের দিকে আলোচনা করব বিস্তারিত ভাইবা সম্পর্কে। তো এই ভাইবাটা প্রতি বছরই হয়ে থাকে, কিন্তু গত সেশনে অর্থাৎ আপনারা হচ্ছে 24-25 সেশন, আপনাদের সেশনের আগের সেশনে অর্থাৎ 23-24 সেশনে এই ফর্মাল ভাইবাটা নেওয়া হয় নাই। ঠিক আছে, এটার কিছু কারণ আছে। এই কারণগুলোর হচ্ছে ভাইবাটা না নেওয়ার জন্য বিউপির থেকে সার্কুলারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল এই কারণগুলোতে। তো আমরা হচ্ছে এবার ধরে নিব যে ভাইবা হবে, যে কারণগুলো ছিল গতবার সেই কারণগুলো এবার আর নাই, তো আমরা ধরে নিব এবার বিউপিতে ভাইবা হবে। তবে ভাইবার বিষয়টা তখনই আসবে যখন আপনি এমসিকিউ বা রিটেন যে পরীক্ষাটা থাকবে সেখানে আপনার চান্স হবে। ঠিক আছে, ওকে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে অনার্স প্রোগ্রামে বিউপির অফিসিয়াল আসন সংখ্যা হচ্ছে 1500টি। তো এই 1500 আসন আসলে FA-SSS এবং FSSS এদের বাইরে আরো দুইটা ইউনিট আছে। তো টোটাল 4টা ইউনিট মিলিয়ে 1500টি সিট আমাদের অফিসিয়ালি বিউপিতে আছে। ঠিক আছে, এরপর এখানে বলা আছে হচ্ছে তবে পরবর্তী সময়ে ভর্তি ক্যান্সেল কিংবা ড্রপ আউট হওয়ার সম্ভাবনা থেকে যেসব ডিপার্টমেন্টে 100টি সিট আছে সেখানে 10 থেকে 20 জন করে এক্সট্রা নেওয়া হয়, আর যেসব ডিপার্টমেন্টে 50টি করে সিট আছে সেখানে 5 থেকে 10 জন করে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। ঠিক আছে, এই জিনিসটি সোজা সাপটা আপনারা ধরে রাখতে পারেন যে 1500টি সিট থাকার পরেও ভর্তি কার্যক্রম 1800 থেকে 1900 সিটের জন্য নেওয়া হয়ে থাকে। পরবর্তীতে অনেকে ভর্তি ক্যান্সেল করে বা বিভিন্ন কারণে পড়াশোনা কন্টিনিউ করে না বিউপিতে, যার ফলে পরবর্তীতে যারা ভর্তি হয়ে থাকে তাদেরকে টানা হয়, তাদেরকে পড়ার সুযোগ করে দেওয়া হয়। ওকে, তো এটা একটা গেল বিষয়। তো এই জিনিসগুলোর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে কিনা এটা একটু আমাকে কনফার্ম করেন। যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, আমি ধরে নিচ্ছি কারো কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে আমরা পরবর্তী যে আমার স্লাইডটা আছে বা পরবর্তী যে অংশটুকু আছে সেখানে আমরা চলে যাই। এখানে একটা এক্সাম ডেট প্রবাবিলিটি দেওয়া আছে, যেটা আমাদের সবার মধ্যে সবচেয়ে বেশি কনফিউশনের বিষয় হিসেবে এখন দেখা যাচ্ছে যে আমাদের এক্সামটা আসলে কবে হচ্ছে বিউপি। যেহেতু আমরা জানি যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোর মধ্যে বিউপির অ্যাডমিশন টেস্টটা সবার আগে হয়ে থাকে, তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে খুব একটা বেশি সময় আমাদের হাতে নাই। যাদের একমাত্র টার্গেট বিউপি তাদের এখনই হচ্ছে একদম
জীবন দিয়ে পড়ার সময় চলে এসেছে। আর যাদের হচ্ছে সেকেন্ড চয়েস হিসেবে বিউপি আছে তাদেরকে আমি বলবো বিউপিকে সেকেন্ড চয়েস হিসেবে রাখার কোনো যৌক্তিকতা নাই। আপনাদের এখন অবশ্যই বিউপিতে বা বিউপিকে ফার্স্ট চয়েস হিসেবেই ধরে নিতে হবে। ঠিক আছে, আপনাদের বিউপির জন্য এমনভাবে পড়াশোনা করতে হবে যেন আপনার বিউপি ছাড়া আর কিছু নাই সামনে। আচ্ছা, এটা আমি কেন বলছি এটার একটা ব্যাখ্যাও আমি দিব। এখন যদি আমি একটু বলতে চাই যে বিউপি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এইটার একটা সিট হারানো মানে আপনার ঢাকা ইউনিভার্সিটি বলেন কিংবা রাজশাহী ইউনিভার্সিটি বলেন, এইসব বিশ্ববিদ্যালয়ের একটা সিট হারানোর মতোই বেদনাজনক। ঠিক আছে, তো এটার একটা সিট অবশ্যই আমরা হারাইতে চাইবো না, যার কারণে আমাদের এখন থেকে আসলে সবারই ওই রকম করে পড়াশোনা করা উচিত এবং বিউপি কেন্দ্রিক কিছু পড়াশোনাও আমাদেরকে করতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমার জিকের জন্য বিউপির জন্য আলাদা করে একটু পড়তে হয়, এখানে বিউপিতে যেহেতু ইংলিশে জিকে কোশ্চেন হয়ে থাকে, যেটা সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। সো এক্সাম ডেট প্রবাবিলিটির কথাটা যদি বলি, তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ারের বা আগের বছরগুলোতে বা আগের সেশনগুলোতে কখন কখন পরীক্ষা হয়েছিল এই জিনিসটা আমাদেরকে একটু দেখতে হচ্ছে। আপনাদের আগের যে সেশনটা ছিল অর্থাৎ 2023-24 সেশন, 23-24 সেশনের এইচএসসি রেজাল্ট দিয়েছিল 26শে নভেম্বর 2023, অর্থাৎ আগের গত বছরের 26শে নভেম্বর এইচএসসি রেজাল্ট হয়েছিল এবং বিউপির এক্সাম ডেট দেওয়া হয়েছিল 19 জানুয়ারি 2024। তো এখানে একটা খুব কম গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি 1.5 থেকে 2 মাস, 2 মাস পুরোপুরি না, 1.5 মাস বা এর চেয়ে একটু বেশি হয়তো সময় স্টুডেন্টরা পেয়েছিল এইচএসসির রেজাল্টের পরে বিউপির এক্সাম ডেট আসার আগ পর্যন্ত। ঠিক আছে, আর এর আগের বছরে যদি ধরি অর্থাৎ 2022-23 সেশনটা যদি ধরি, তাদের এইচএসসির রেজাল্ট হয়েছিল 8 ফেব্রুয়ারি 2023 তারিখে এবং বিউপির এক্সাম ডেট দেওয়া হয়েছিল 2023 সালের 10ই মার্চ। অর্থাৎ এখানে তারা পেয়েছিল প্রায় ফেব্রুয়ারি থেকে মার্চ, অর্থাৎ 1 মাসের মতো সময় তারা পেয়েছিল। 1 মাস থেকে একদিন বেশি হয়তো তারা পেয়েছিল, তো আমরা ধরে নিতে পারি যে 1 মাস সময় তারা এখানে পেয়েছিল। তো এটা খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে এই ব্যাচের স্টুডেন্টরা পড়ে গিয়েছিল। করোনার ঠিক পরে তারা হচ্ছে খুব দ্রুত সেশন জট কাটায় ওঠার জন্য, খুব দ্রুত হচ্ছে এই অ্যাডমিশন টেস্টগুলো সম্পন্ন করার জন্য এই সেশনটাতে মাত্র 1 মাস সময় পাওয়া গিয়েছিল। তবে এটা রেগুলার না। ঠিক আছে, এটা একটা ইররেগুলার ঘটনা, এত কম সময় আসলে সচরাচর হয় না, আর একটু বেশি সময় পাওয়া যায়। যেমন এর আগের বছর অর্থাৎ 2021-22 সেশনের দিকে যদি আমরা একটু তাকাই, এই ক্ষেত্রে এইচএসসি রেজাল্ট দেওয়া হয়েছিল 22 ডিসেম্বর 2021 তারিখে এবং বিউপির যে এক্সামটা সেটা নেওয়া হয়েছিল 11 মার্চ 2022 তারিখে। তার মানে এখানে কিন্তু মোটামুটি আমরা জানুয়ারি ফেব্রুয়ারি এবং হচ্ছে এদিকে আমরা যদি 1 মাস ধরি তাহলে মোটামুটি 3 মাসের মতো আমরা সময় এখানে পেয়ে গিয়েছিলাম। পুরোপুরি 3 মাস না, 3 মাসের চেয়ে একটু কম হয়তো হবে। তো এই 2021-22 যে সেশনটা ছিল এখানে এইচএসসি রেজাল্ট দেওয়ারও 3 মাস পরে গিয়ে বিউপির এক্সামটা হয়েছিল। তো আমরা আসলে 3 মাস ধরে আমরা এখন কাজ করতে পারবো না, কারণ তারা যেহেতু এক্সামগুলো খুব দ্রুত নিয়ে নিচ্ছে। গত 2 বছর আমরা দেখেছি 1 মাস এবং 1.5 মাসের মধ্যে তারা এক্সামগুলো নিয়ে নিয়েছে। তো আমরা এবারও ধরে নিব যে আমাদের সর্বোচ্চ আমাদের হাতে এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে হয়তো সর্বোচ্চ 1.5 মাসের মতো সময় থাকতে পারে। তো এবার যদি আমরা এই বছরের কথায় আসি, তাহলে এই বছর আমাদের রেজাল্টটা কবে দিবে, এটা হচ্ছে আমার সবার প্রথম প্রশ্ন। তো এই ক্ষেত্রে আমরা এখানে একটা আনুমানিক ডেট ধরে রাখতে পারি যে রেজাল্টটা আসলে নভেম্বরে হতে পারে, যেহেতু অ্যাডমিশন টেস্ট আমার অগাস্টে শেষ, অ্যাডমিশন টেস্ট না, এইচএসসির যে এক্সামটা এটা অগাস্টে শেষ হয়ে গিয়েছে। আর এরপরে অর্থাৎ এক্সামের পরে আমরা দেখি যে মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে এইচএসসি রেজাল্ট হয়ে যায়। কিন্তু এবার কিছু সমস্যা থাকার কারণে, বেশ কিছু সমস্যা আপনারা দেখতে পেয়েছেন, দেশের রাজনৈতিক অস্থিরতার কথা বলি কিংবা বন্যা পরিস্থিতির কথা বলি, হ্যাঁ, বন্যার পানির কারণে চিটাগাংয়ের বেশ কিছু জায়গায় হচ্ছে যে বোর্ড আছে আমাদের, বোর্ডের মধ্যে পানি ঢুকে যাওয়ার কারণে বেশ কিছু খাতারও সমস্যা হয়েছে, এরকম কিছু নিউজও আমরা পেয়েছি। আবার আরেকটা বিষয় হচ্ছে সাবজেক্ট ম্যাপিং এর বিষয়, আপনাদের রেজাল্ট আসলে কিরকম ভাবে করা হবে এটারও কিন্তু আসলে অফিসিয়ালি কোনো নিউজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো সব মিলিয়ে আমরা যদি ধরে নেই মোটামুটি নভেম্বরের মাঝের দিকে বা নভেম্বরের লাস্টের দিকে আমাদের হয়তো এইচএসসি রেজাল্টটা আসবে। খুব বেশি হলে নভেম্বরের মাঝের দিকে আমাদের এইচএসসি রেজাল্টটা চলে আসার কথা, এর আগে এইচএসসি রেজাল্ট হওয়ার খুব একটা পসিবিলিটি নাই আপাতত। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা ধরে রাখতে পারি যে আমাদের এই বছর বিউপির এক্সাম ডেটটা, বিউপির অ্যাডমিশন টেস্টের এক্সাম ডেটটা ডিসেম্বরের লাস্টের দিকে হতে পারে। ঠিক আছে, তবে আমরা ডিসেম্বরের লাস্টের দিকে বলে যে আমাদের খুব হাত পা ছেড়ে দিতে হবে এরকম কোনো বিষয় কিন্তু নাই। এখন সেপ্টেম্বর চলছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই 3 মাস আমরা আমাদের হাতে ধরে রাখতে পারি এবং ডিসেম্বরের ফার্স্ট উইক ধরে আমাদের হচ্ছে পড়াশোনা আগায় যেতে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের রেজাল্ট কবে দিচ্ছে, এইচএসসি রেজাল্ট কবে দিচ্ছে এটা সম্পূর্ণই অনিশ্চিত, এটা জাস্ট হচ্ছে একটা কি বলা যায়, এটা আমরা অনুমান করতে পারি যে নভেম্বরে হয়তো বা রেজাল্টটা দিবে। যদি কোনো কারণে এর আগে দিয়ে দেয় সেক্ষেত্রে অবশ্যই বিউপির অ্যাডমিশন টেস্টটাও আগায় চলে আসবে। তো আমরা এখন থেকে হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইক বা আমরা ধরে রাখবো যে ডিসেম্বরের মাঝের দিকে আমার বিউপির অ্যাডমিশন টেস্টটা হতে পারে। আর কিছু কিছু দিক থেকে আমাদের এরকম হতে পারে যে বিউপির এক্সামটা হয়তো বা ডিসেম্বরে পার হয়ে যেতে পারে, অর্থাৎ এবছর নাও হতে পারে, 2025-এর জানুয়ারি ফার্স্ট উইকেও হতে পারে, এরকম অনেকে এরকমটা বলছে। তবে আমাদের সেই দিকে আগানো যাবে না, আমরা যদি পরবর্তীতে 2 থেকে 3 সপ্তাহ সময় এক্সট্রা পাই সেটা আমাদের জন্য বোনাস হবে। আমি বলবো, আমার সাজেশন থাকবে ডিসেম্বরের মাঝ বরাবর বিউপির এক্সামটা হবে, এরকম টার্গেট নিয়ে আপনারা বিউপির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেন। ওকে, তো এই এক্সাম ডেট প্রবাবিলিটি নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, আমি কোনো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না, তাহলে আমরা আরো সামনের দিকে আগাই। এরপরে যে জিনিসটা এখানে দেখতে পাই আমরা 2023-24 সেশনের যেই সার্কুলারটা ছিল, অফিসিয়াল যে সার্কুলারটা ছিল, সেই সার্কুলারটা বিশ্লেষণ করে আমরা FASS এবং FSSS এই দুইটা ইউনিট নিয়ে একটু আলোচনা করব।
সো প্রথমে আমাদের যে ইউনিটটা আছে FASS, যার ফুল ফর্ম হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এই ফ্যাকাল্টিটার মধ্যে আমাদের টোটাল ডিপার্টমেন্ট আছে 6টা, এবং এই 6 ডিপার্টমেন্টে টোটাল 400টা সিট আছে। ঠিক আছে, এটা হচ্ছে অফিসিয়াল সিট। এই অফিসিয়াল সিটের মধ্যে অবশ্যই আপনাদের কোটা আছে, 30% টোটাল কোটা আছে। তো ওই কোটা বাদ দিয়ে, যদি আপনার কোটা না থাকে সেক্ষেত্রে কোটাটা বাদ দিয়ে তারপরে আপনার হচ্ছে এই সিট সংখ্যাটা বাছাই করতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে অনেকটাই সিট কমে যাবে, মোটামুটি হচ্ছে এখানে 320 থেকে 30টার মতো হয়তো সিট চলে আসবে। তো সেটা আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই এরকম 30% করে কোটা নির্ধারিত থাকবে। যেমন ইকোনমিক্সের ক্ষেত্রে এখানে হচ্ছে 100টা সিট আছে টোটাল, তার মধ্যে 30টা হচ্ছে কোটার মধ্যে চলে যাবে, সেক্ষেত্রে আপনাদের জেনারেল সিট থাকবে হচ্ছে 70টা। তো এরকম করে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই হচ্ছে 30% করে সিট আপনাদের মাইনাস করে নিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের এখানে FASS এর মধ্যে যেই ফ্যাকাল্টিগুলো, সরি, যে সাবজেক্টগুলো আছে বা যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ইকোনমিক্স, ইংলিশ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা PA যেটাকে বলে অনেকে, তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ আছে একটা DS, তারপরে হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স আছে একটা, এরপরে আছে হচ্ছে সোশিওলজি। তো লাস্টের যেই 3টা বা 4টা, সরি, লাস্টের যেই 4টা ডিপার্টমেন্ট, এগুলোতে 50টা করে সিট আছে, এবং এখানকার যেই মূল 2টা ডিপার্টমেন্ট অর্থাৎ ইকোনমিক্স এবং ইংলিশ, এই 2টা ডিপার্টমেন্টই 100 করে সিট আছে। তো এখানে আপনারা ইচ্ছা করলে যেই মানবন্টনটা আছে অর্থাৎ ইংলিশ, বাংলা এবং জিকে, ওই সেম মানবন্টনই এখানে পরীক্ষা দিতে পারবেন। এই ফ্যাকাল্টিতে সকল গ্রুপের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, আবেদন করতে পারে, অর্থাৎ সায়েন্স থেকে হোক, সে কমার্স থেকে হোক, কিংবা হচ্ছে হিউম্যানিটিস থেকে হোক, প্রত্যেকটা গ্রুপের শিক্ষার্থীরাই এখানে পরীক্ষা দিতে পারবে। তবে সেক্ষেত্রে এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের রেজাল্টের একটা বিষয় এখানে চলে আসে, যে সায়েন্স থেকে যদি কেউ পরীক্ষা দিতে চায় FASS এ, সেক্ষেত্রে তার টোটাল GPA 9 থাকতে হবে, এবং ইন্ডিভিজুয়ালি SSC এবং HSC তে কমপক্ষে 4.5 থাকতে হবে। ঠিক আছে, যদি কেউ বিজনেস স্টাডিজ থেকে থাকে তাহলে তার টোটাল GPA দরকার হবে 8.5, এবং তার SSC এবং HSC তে কমপক্ষে 4 করে থাকতে হবে। ঠিক আছে, এখানে মিনিমাম এবং হচ্ছে টোটাল, এই দুইটা জিনিসের মধ্যে যে বিষয়টা, সেটা হচ্ছে দেখেন, যদি আপনার SSC এবং HSC তে কমপক্ষে 4 করে থাকে, তাহলে দুইটাতে 4 পেলে কিন্তু হবে না, কারণ দুইটাতে 4 করে আসলে আমার টোটাল 8 দাঁড়ায়, কিন্তু আমার এখানে আমার যেই এটা দেওয়া আছে, টোটাল জিপিএটা দেওয়া আছে, সেটা হচ্ছে 8.5। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি তে আপনার ইন্ডিভিজুয়ালি 4 করে থাকতে পারবে, বাট দুইটা যোগ করে অবশ্যই 8.5 হইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার ফ্যাক্ট। এরপর আমরা যদি হিউম্যানিটিজের দিকে একটু তাকাই, হিউম্যানিটিজের মধ্যে হচ্ছে টোটাল জিপিএ আমার দরকার হয় 8, এবং এসএসসি এবং এইচএসসি তে আপনাদের ইন্ডিভিজুয়ালি 4 থাকলেই এনাফ। তো আশা করি এই জিনিসটা নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকার কথা না। এরপরে আমরা যদি মার্কস ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে আসি, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা কিছু কিছু বছরে সার্কুলার চেঞ্জ হয়। দেখা যায় যে ইংলিশে 5টা কম কোয়েশ্চেন আসতে পারে, জিকেতে 5টা বেশি আসতে পারে, বা বাংলায় 5টা বেশি আসতে পারে, এরকম করে এলোমেলো হতে পারে। এটা আমরা সার্কুলার দেখার আগ পর্যন্ত বলতে পারছি না। তবে এই পর্যন্ত যে গত 2-3 বছরের সার্কুলারটাকে যদি আমরা একটু মিক্স করে, আমরা যদি একটু যাচাই বাছাই করি, সেক্ষেত্রে আমার দেখা যায় যে FASS এই ফ্যাকাল্টিতে ইংলিশে 4টা, সরি, ইংলিশে হচ্ছে 40টা কোয়েশ্চেন হয়ে থাকে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনে 1 মার্কস থাকে, অর্থাৎ টোটাল আমার ইংলিশে 40 মার্কস আনসার করতে হয়। জিকেতে টোটাল 40টা কোয়েশ্চেন থাকে, একইভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনে 1 মার্কস করে ক্যারি করে, এবং এখানেও 40 মার্কস আমাদের আছে। বাংলার ক্ষেত্রে এখানে খুবই কম একটা মার্কস ক্যারি করে, আমাদের 20টা কোয়েশ্চেনের আনসার করতে হয়, এবং এখানেও প্রত্যেকটা কোয়েশ্চেন 1 মার্কস করে ক্যারি করে, এবং 20টা কোয়েশ্চেনে আমরা এখানে 20 মার্কস দেখতে পাই। তো টোটাল 40-40-20 এই 100 মার্কসে আপনাদের পরীক্ষা হয়ে থাকে FASS এই ফ্যাকাল্টিতে, এবং আপনারা টোটাল 1 ঘন্টা সময় পেয়ে থাকবেন। এখানে একটা খুবই উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, 1 ঘন্টা যেহেতু 60 মিনিট, 100টা এমসিকিউ দাগানোর জন্য খুবই কম সময়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। 7 মিনিটে 100টা এমসিকিউ দাগানো অবশ্যই আপনাদের জন্য খুবই কম সময়, যেহেতু আপনারা এইচএসসি তে 30টা এমসিকিউর জন্য আধা ঘন্টা পেয়েছিলেন, 30টা এমসিকিউর জন্য আপনারা 30 মিনিট পেয়েছিলেন, সেই জিনিসটা কিন্তু এখন আর থাকছে না। অ্যাডমিশনে আপনাদের অবশ্যই এমসিকিউ গুলো খুব দ্রুত দাগাতে হবে। 7 মিনিট সময়ে আপনার এখানে 100টা এমসিকিউ দাগাতে হবে। অলমোস্ট এখানে কিন্তু আপনার এমসিকিউর তুলনায় অর্ধেক সময় পাচ্ছেন। তো সেই জিনিসটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আমি বলবো, এই যে এই জিকের যেই জিনিসটা, এই জায়গায় খুব ভালোভাবে কাজ করতে হবে, কারণ জিকের যেই সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের এমসিকিউ গুলো আমাদের খুব একটা বেশি ভাবতে হয় না, বা এখানে টেকনিক্যাল কোয়েশ্চেন খুব কম আসে, যাতে করে আপনারা জিকে দেখা যায় যে 1 মিনিটের মধ্যেই কিন্তু 4-5টা কোয়েশ্চেন ইজিলি দাগায় ফেলা যায়, যদি আপনার সেটা মাথায় থাকে। ঠিক আছে, তো জিকেটা এমন ভাবে পড়তে হবে যাতে করে কোয়েশ্চেন দেখলেই আনসার আমার চোখের সামনে ভেসে ওঠে। তো স্বাভাবিকভাবে ইংলিশের যে সাবজেক্টটা আছে, কিংবা বাংলা ব্যাকরণের যেই অংশটুকু আছে, এগুলো আমাদের টেকনিক্যাল সাবজেক্ট। এই সাবজেক্টগুলোতে আমাদের একটু ভাবার বিষয় আছে, বা এখানে আমাদের একটু টাইম বেশি দিতে হয়, যার কারণে জিকেটা দিয়ে আপনাদের এখানে একটু কভার আপ করার চেষ্টা করতে হবে। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের FASS সম্পর্কে যত কথাবার্তা। এই FASS সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, হুমায়রা মেহজাবিন হ্যান্ড রেজ করেছেন, বলেন। ভাইয়া হচ্ছে আমাদের এই যে মানে জিকে যেই 40 মার্কসের মানে এক্সামটা হবে, এটা কি ইংলিশে কোয়েশ্চেনটা হবে? আর আমাদের ইন্ডিভিজুয়ালি পাস করতে হচ্ছে ইংরেজি, তারপরে জিকে, এগুলোতে কত মার্কস করে অ্যাটলিস্ট পাইতে হবে?
ওকে, আমরা এই দুইটা বিষয় নিয়ে একটু পরে আলোচনা করব। তারপরে যেহেতু কোয়েশ্চেন অ্যারাইজ হচ্ছে, আমি সাথে সাথেই আনসার করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম কোয়েশ্চেন ছিল হচ্ছে জিকে তে যেই মার্কসটা আছে এটা আমরা ইংলিশে আনসার করবো কিনা, বা জিকে তে যেই কোয়েশ্চেনটা আসবে। হ্যাঁ, FASS এবং FSSS এই দুইটাতেই আমাদের জিকে কোয়েশ্চেন সম্পূর্ণ ইংলিশে হবে এবং আমাদের ইংলিশে জিকে আনসার করতে হবে। ঠিক আছে, আমাদের জিকে কোয়েশ্চেনটা বা জেনারেল নলেজ কোয়েশ্চেনটা পুরোটাই ইংলিশে হবে। আর সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে কোনো পাস মার্কস আছে কিনা। ইন্ডিভিজুয়ালি কোনো পাস মার্কস কিংবা টোটালের উপরেও কোনো পাস মার্কস বিউপিতে নেই, তবে ইংলিশের ক্ষেত্রে আপনাকে অবশ্যই 40% মার্ক ক্যারি করতে হবে। ইংলিশে 40% মার্ক ক্যারি না করলে আপনাকে সেক্ষেত্রে পরবর্তীতে খাতা দেখা হয় না। ঠিক আছে, এটা শুধুমাত্র বিউপির ক্ষেত্রে না, এটা ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রেও ফলে। আরো বেশ কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রেও ইংলিশে যদি আপনার একটা নির্দিষ্ট মার্কস না থাকে সেক্ষেত্রে আপনার খাতা দেখা হয় না। এই বিষয়টা নিয়ে আমি যদি একটু বলি যে আপনাদের যে হায়ার স্টাডিজ আছে বা আপনারা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন তখন আপনাদের A to Z সবকিছু ইংলিশে পড়তে হবে। একটা ভালো ইউনিভার্সিটিতে যদি আপনারা সিট কনফার্ম করতে পারেন, একটা পাবলিক ইউনিভার্সিটিতে যদি সিট কনফার্ম করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের হায়ার স্টাডিজের প্রত্যেকটা জিনিস ইংলিশে হয়। সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট 40% মার্ক যদি আপনি ক্যারি না করতে পারেন অ্যাডমিশন টেস্টে, সেক্ষেত্রে আসলে তারা ধরে নেয় যে আপনি আসলে ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য যোগ্য না। ঠিক আছে, ওকে। তো এরপরে আমরা হচ্ছে সামনে আগাচ্ছি। ওকে, তো এরপরে যে আমাদের আরেকটা ফ্যাকাল্টি আছে FSSS, যার ফুল ফর্ম হচ্ছে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। তো এই ফ্যাকাল্টির মধ্যে আমাদের টোটাল 4টা ডিপার্টমেন্ট আছে এবং এই 4টা ডিপার্টমেন্টে টোটাল 300টা সিট আছে, যেটা হচ্ছে অফিসিয়াল সিট। অবশ্যই এখান থেকে আপনাদের কোটার সিটগুলো মাইনাস করে নিতে হবে। এখানে খুবই খুবই হাইট একটা ডিপার্টমেন্ট যেটা হচ্ছে ল আছে, যার জন্য FSSS এর পরীক্ষাটা কেউই মিস করতে চায় না। লতে আপনারা 100টা সিট এখানে পেয়ে যাচ্ছেন। এরপরে ইন্টারন্যাশনাল রিলেশনশিপস নামেও বা ইন্টারন্যাশনাল রিলেশনস নামেও একটা ভালো একটা সাবজেক্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা 100টা সিট পাবেন। মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম MCN নামে একটা ডিপার্টমেন্ট এখানে পেয়ে যাবেন, যেখানে 50টা সিট আছে। এবং পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ নামে একটা ডিপার্টমেন্ট এখানে আছে, যেখানে আপনারা 50টা সিট পেয়ে যাচ্ছেন। তো এই ছিল হচ্ছে FSSS এর ফ্যাকাল্টির টোটাল ডিপার্টমেন্ট সংখ্যা এবং ডিপার্টমেন্টের যেই সিটগুলো বন্টিত আছে এই সম্পর্কে বিস্তারিত। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের কোন গ্রুপ থেকে কত করে পয়েন্ট লাগবে। এই ফ্যাকাল্টিতেও পূর্বের ফ্যাকাল্টির মতোই প্রত্যেকটা গ্রুপ থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, আবেদন করতে পারবে। কিন্তু সেক্ষেত্রে আমাদের সায়েন্স থেকে যদি কেউ পরীক্ষা দিচ্ছে তাহলে টোটাল জিপিএ তার 9 থাকতে হবে, এসএসসি এবং এইচএসসি তে তার ইন্ডিভিজুয়ালি 4 থাকতে হচ্ছে মিনিমাম। যদি কেউ বিজনেস স্টাডিজ থেকে পরীক্ষা দেয় তাহলে তার টোটাল জিপিএটা 8.5 থাকতে হবে, এসএসসি এবং এইচএসসি তে তাদের মিনিমাম 4 থাকতে হবে ইন্ডিভিজুয়ালি। যদি কেউ হিউম্যানিটিস থেকে এখানে পরীক্ষা দিচ্ছে বা দিতে চাচ্ছে তাহলে তার টোটাল জিপিএ 8.25 থাকতে হবে। এই ক্ষেত্রে একটু নজর দিবেন, আমরা FASS এ দেখতে পেয়েছিলাম যে আমার টোটাল জিপিএ 8.00 লাগে, বাট এই ক্ষেত্রে FSSS এর ক্ষেত্রে যেহেতু এখানে ল একটা খুবই হাইট এবং খুবই ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট আছে, এখানে আপনার টোটাল জিপিএটা 8.25 থাকতে হবে। এর নিচে হলে আপনি আসলে পরীক্ষা দিতে পারছেন না। এবং এসএসসি এইচএসসি তে আপনার ইন্ডিভিজুয়ালি 4 থাকতে হবে। এই ছিল হচ্ছে আমার আলাদা আলাদা গ্রুপের কত করে জিপিএ দরকার হয়। এরপরে আমরা চলে যাব মার্কস ডিস্ট্রিবিউশনের মধ্যে। এটাও আসলে পূর্বের যে ফ্যাকাল্টি ছিল হুবহু ওইটার মতোই মার্কস ডিস্ট্রিবিউশন হয়ে থাকে। ইংলিশ এখানে আমরা 40 মার্কস পাবো, জিকে এখানে আমরা 40 মার্কস পাচ্ছি এবং বাংলায় আমরা 20 মার্কস পাচ্ছি। একইভাবে হচ্ছে আমার আগেটার মতো ইংলিশে এখানে 40টাই কোশ্চেন থাকবে, 40টার জন্যই 40 মার্কস থাকবে। জিকের ক্ষেত্রেও 40টার জন্য 40 মার্কস থাকবে, বাংলার ক্ষেত্রেও 20টা কোশ্চেনের জন্য 20 মার্কস থাকবে। সর্বমোট 100 মার্কসের এখানেও পরীক্ষা হচ্ছে আপনার, এবং এখানেও আপনার হচ্ছে 1 ঘন্টা সময় আপনি পাচ্ছেন, অর্থাৎ 7 মিনিটেই আপনাকে 100টা এমসিকিউ এখানে অ্যাটেন্ড করতে হচ্ছে। ওকে, তো এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, যেটা হচ্ছে বাংলা ব্যতীত বাকি যত সাবজেক্ট আপনারা এখানে পরীক্ষা দিচ্ছেন বিউপিতে সবগুলো প্রশ্ন ইংরেজিতে করা হবে। যেটা আমি একটু আগেও বলেছিলাম যে বাংলা ব্যতীত, অর্থাৎ আপনারা যে বাংলা সাবজেক্টটা যে পরীক্ষা দিচ্ছেন 20 মার্কসের, এটা আপনার বাংলাই করা হবে। বাট বাংলা ব্যতীত বাকি যেই সাবজেক্ট আছে, অর্থাৎ ইংলিশ বলেন বা জিকে বলেন, এগুলো ইংলিশে প্রশ্ন করা হবে। ঠিক আছে, আর যাদের হচ্ছে FBS এ পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে বা সায়েন্সের কেউ যদি FST তে পরীক্ষা দিতে চায়, সেক্ষেত্রে তাদেরও বাংলা বাদে বাকি যত প্রশ্ন আছে সবই ইংরেজিতে করা হয়, যার কারণে এখানে সকল বিষয় লেখা আছে। তো আমরা ওইদিকে যাচ্ছি না। FASS এবং FSSS নিয়ে যেহেতু কথা বলছি, সেক্ষেত্রে বাংলা বাদে আমাদের আর বাকি দুইটাই সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে জিকে এবং ইংলিশ, এবং এই দুইটা সাবজেক্টই সম্পূর্ণ ইংলিশে প্রশ্ন করা হবে। ওকে, সো এই পর্যন্ত আর কারো কোনো যদি প্রবলেম থেকে থাকে তাহলে হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, তাহলে আমরা এরপরে আপনাদের কিছু জিনিস এখানে আমরা জানাবো। সেটা হচ্ছে ফলাফল তৈরি সংক্রান্ত একটা বিষয় এখানে আমাদের কনফিউশন থাকে, যে বিউপি কিন্তু আসলে ফলাফল তৈরির ক্ষেত্রে একদম সোজা সাপটা রাস্তা ফলো করে না। ঠিক আছে, আপনারা 100 মার্কসের পরীক্ষা দিচ্ছেন এবং এই 100-র মধ্যে 100ই আপনাকে হচ্ছে মূল্যায়ন করা হবে, এরকম কিন্তু না জিনিসটা। ঠিক আছে, তো ফলাফল কিভাবে মূল্যায়ন করা হয় কিংবা আপনাদের যে ফলাফলটা আসলে কিভাবে করা হয় বিউপিতে, সেই জিনিসটা আপনাদের একটু ভালো করে বুঝতে হবে। তাই আপনাদের সবার একটু বেশি মনোযোগ এখানে আমি কামনা করছি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মূল পরীক্ষা এমসিকিউ সিস্টেমে হবে, কোনো রিটেন এখানে নাই। ওকে, অনেক জায়গায় দেখতে পাবেন যে বিউপিতে রিটেন পরীক্ষা হয়, তো এখানে আপনার বিউপির যে সার্কুলারটা দেওয়া হবে সেখানে রিটেন বলতে এমসিকিউ বুঝাবে। হ্যাঁ, সেখানে অনেক সময় রিটেন লেখা থাকে, তো ওই রিটেন বলতে এমসিকিউ বোঝানো হয়। এই রিটেন বলতে আপনাকে এক্সট্রা করে কোনো প্যারাগ্রাফ বা এই টাইপের কোনো কিছু লিখতে হবে না, পুরো পরীক্ষা এমসিকিউতে হয়। ঠিক আছে, এখানে আপনার FASS FSSS দুইটা ইউনিটেই দুইটা ফ্যাকাল্টিতেই আপনার হচ্ছে পুরো পরীক্ষা পুরো 100 মার্কসেরই হচ্ছে এমসিকিউ থাকবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে প্রতিটি ভুল উত্তরের জন্য আপনার এখানে 0.25 মার্কস করে কর্তন করা হবে, যেটা আমরা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও দেখি। আমাদের প্রত্যেকটা ভুল উত্তরের জন্য এখানে মাইনাস মার্কিং হয়, অর্থাৎ আপনার যদি 4টা ভুল আনসার করেন সেক্ষেত্রে আপনার 1 মার্কস এক্সট্রা কাটা যাবে। ঠিক আছে, অর্থাৎ আপনার যদি এরকম হয় যে আপনি 5টা প্রশ্নের আনসার করেছেন, যার মধ্যে 4টা ভুল হয়েছে আর একটা সঠিক হয়েছে,
নর্মাল সিস্টেম অনুযায়ী আমার সেখানে 5-এ 1 পাওয়ার কথা, কিন্তু আপনি এখানে 5-এ 0 পাবেন, কারণ হচ্ছে 4টার জন্য কোনো মার্কস তো আপনি পাচ্ছেনই না, বরঞ্চ ওই 4টার জন্য নেগেটিভ মার্কিং 0.25 করে 4-25 আমরা জানি 100, তার মানে হচ্ছে 0.100 হচ্ছে, যেটাকে আমি 1 বলতে পারি। তার মানে 4টা প্রশ্ন ভুল করার কারণে আপনাকে এক্সট্রা 1 মার্কস হারাতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি যে 1 মার্কস আসলে পাইতেন ওই 5-এর মধ্যে, ওইটাও আপনি হারাবেন, তাহলে 5-এ আসলে টোটাল 0 মার্কস এখানে চলে আসবে। ঠিক আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল আমি ক্রিয়েট করে আপনাদের বুঝালাম বোঝার সুবিধার্থে। এই ক্ষেত্রে আপনাদের যে কয়টা ভুল উত্তর দিবেন ওই প্রশ্নের মান তো পাবেনই না, ওই প্রশ্নে তো অবশ্যই 0 থাকবে, এবং অন্য একটা প্রশ্ন যেটা আপনি সঠিক দাগিয়েছেন ওইখান থেকেও 0.25 মাইনাস হয়ে যাবে। ওকে, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে বিউপিতে নির্দিষ্ট কোনো পাস মার্কস নেই, যেটা আমি আগেও বলেছি, এখানে কোনো নির্দিষ্ট পাস মার্কস থাকে না, সেটা সর্বমোট স্কোর হোক কিংবা আলাদা সাবজেক্ট হোক, এখানে কোনো পাস মার্কস বলতে কিছু নাই। তবে এখানে একটা জিনিস যেটা বোল্ড করে লেখা আছে, ইংরেজিতে কমপক্ষে 40% মার্কস পেতে হবে। এখন যদি বলেন যে ভাইয়া ওই একই তো জিনিস হলো, ঘুরে ফিরে পাস মার্কসই তো দাঁড়াইলো, এটা আসলে তারা পাস মার্কস বলে সার্কুলারে কিছু লিখে না, যার কারণে আসলে আমরা পাস মার্কস বলতে এখানে কিছু বলতে পারছি না। তবে ইংরেজিতে আপনাকে 40% মার্কস ক্যারি করতে হবে, নয়তো আপনার খাতাটা দেখা হচ্ছে না। আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি শুধু ইংরেজিতে না, বাংলা বা জিকেও যদি বলেন 40% মার্কস যদি আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি মেরিটেই আসবেন না। হ্যাঁ, তো মেরিটে না আসলে সেখানে পাস মার্কস থাকা বা না থাকা সেই প্রশ্ন আমার আসে না আসলে অ্যাকচুয়ালি, তাই না? তো এইদিকে আমাদের অত একটা ফোকাস করার দরকার নাই। আসলে 40% মার্কস যদি আমরা ধরি, 40টা প্রশ্নের মধ্যে মাত্র 16টাকে কারেক্ট করলেই আমরা 40% মার্কস তুলে ফেলতে পারি। তো 16টা কারেক্ট করে, ইংরেজিতে 40টার মধ্যে 16টা কারেক্ট করে আসলে কেউ চান্স পায় না। হ্যাঁ, 40টার মধ্যে অবশ্যই আমাকে হচ্ছে 25+ কারেক্ট করতে হয়, তো সেক্ষেত্রে আসলে পাস মার্কসের দিকে আমাদের না তাকালেও চলবে। এরপরে যেটা আছে সবশেষে এসএসসি প্লাস এইচএসসি, এই দুইটা জিনিসকে আমাদের মূল্যায়ন করা হবে আলাদাভাবে। এবং রিটেন মার্কস, দেখেন এখানে আমি রিটেন মার্কস লিখেছি, ব্র্যাকেটের মধ্যে এমসিকিউ লিখেছি, তার মানে এখানে রিটেন মার্কস বলতে আলাদা কোনো লিখিত কোনো কিছু বোঝাচ্ছে না, এখানে রিটেন মার্কস বলতে এমসিকিউ কে বোঝানো হচ্ছে। ওকে, সো আপনাদের যে ফলাফলটা প্রকাশ করা হবে সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি রেজাল্ট প্লাস আপনারা যে পরীক্ষাটা দিবেন, অ্যাডমিশন টেস্ট দিবেন, সেই এমসিকিউ রেজাল্ট, এইগুলো এই দুটা মিলিয়ে তারপরে আপনাদের রেজাল্টটা দেওয়া হবে, সবকিছু মিলে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। বুঝতে পারছি এই জিনিসটা? ওকে, সো এখানে হচ্ছে আচ্ছা, তো এখানে এই জিনিসটাকে আমরা যদি আরেকটু ক্লিয়ার করি, হ্যাঁ, অনেকেরই হচ্ছে বুঝতে পারছেন না বা একটু হয়তো কনফিউশন ক্রিয়েট হচ্ছে, এই জিনিসটাকে আমরা আরেকটু ক্লিয়ার করি, আরেকটু মনোযোগের সাথে দেখেন, নিচে এখানে লেখা আছে রেজাল্ট ইভ্যালুয়েশন। আচ্ছা, তো ফলাফল মূল্যায়নটা আমরা আসলে কিভাবে করছি দেখেন। ফর এসএসসি রেজাল্ট, আপনার এসএসসি তে যে রেজাল্টটা ছিল সেটাকে 20%-এ কনভার্ট করা হবে। আচ্ছা, এখানে সরি, এখানে দেখার বিষয় হচ্ছে আপনার এসএসসি তে যে রেজাল্টটা ছিল সেটাকে অন্যান্য ইউনিভার্সিটিতে জিপিএ হিসেবে ধরা হয়। ঠিক আছে, কিন্তু বিউপিতে জিপিএ বলতে কিছু নাই, এখানে আপনার জিপিএটা শুধুমাত্র আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, যে আপনার আসলে টোটাল 8 আছে কিনা বা টোটাল 8.5 আছে কিনা, তখন আবেদনের ক্ষেত্রে, আবেদনে যখন তারা বাছাই করছে শুধুমাত্র তখন আপনার জিপিএটা দরকার হবে। কিন্তু পরবর্তীতে যখন আপনার খাতা ইভ্যালুয়েট করা হবে, যখন আপনার খাতা থেকে আসলে অ্যাকচুয়াল ফলাফলটা দেওয়া হবে, তখন আপনার জিপিএটা দেখা হবে না, বরঞ্চ আপনার এসএসসি এবং এইচএসসির মার্কস দেখা হবে। ঠিক আছে, আপনার ইন্ডিভিজুয়ালি সাবজেক্টগুলোতে কত করে মার্কস ছিল সেটা দেখা হয় বিউপিতে। ওকে, কিন্তু এবার যেহেতু আমাদের প্রত্যেকটা পরীক্ষা হয় নাই, এবার যেহেতু আমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে, তাই এই ক্ষেত্রে আসলে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু যেহেতু মার্কস নাই, এই ক্ষেত্রে বিউপি হয়তোবা কনসিডার করবে, হয়তোবা এই ক্ষেত্রে জিপিএটাও কনসিডার করা হতে পারে, কিন্তু নর্মালি তাদের সার্কুলারে যেটা থাকে তারা হচ্ছে মার্কসটাকে ফোকাস করে, তারা জিপিএটা ফোকাস করে না, লাস্ট ফলাফলটা যখন বের হবে তখন। আবেদনের ক্ষেত্রে না, হ্যাঁ আমি বারবার বলছি, আবেদনের ক্ষেত্রে জিপিএটাই তারা হচ্ছে ফোকাস করে থাকে, কিন্তু যখন আপনার একদম লাস্ট যেই ফলাফলটা বের হবে তখন হচ্ছে আপনার এমসিকিউ যেটা আপনি ওএমআর শিটে দাগিয়েছেন বা অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন, সেটার সাথে যোগ করা হবে হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসির অ্যাকচুয়াল মার্কসটা যেটা আপনি পেয়েছেন আউট অফ 100 অর আউট অফ 200। ওকে, তো এখানে এসএসসি তে আপনার 20% নেওয়া হবে, এইচএসসি থেকে 25% নেওয়া হবে, তো টোটাল আপনার এসএসসি এবং এইচএসসি থেকে 45% মার্কস নেওয়া হবে। তো বাকি 55% মার্কস কোথেকে নেওয়া হবে ভাইয়া? এই 55% মার্কস নেওয়া হবে আপনি যে অ্যাডমিশন টেস্ট দিয়েছেন সেই অ্যাডমিশন টেস্টের মার্কস থেকে। তো এখানে প্রশ্ন হচ্ছে অ্যাডমিশন টেস্টে তো ভাই আমি 100 মার্কসের পরীক্ষা দিয়েছি, তো ওইখান থেকে 55% আসলে কিভাবে নিবে? এখন দেখেন, আপনি 100তে আউট অফ 100 যতই পান না কেন, ওইটাকে 55% করা হবে। অর্থাৎ আপনি যদি 100তে 100 পান, যেটা অবশ্যই সম্ভব না, যদি কেউ 100তে 100 পায় তাহলে ওইখান থেকে তার 55 মার্কস নেওয়া হবে, অর্থাৎ 55% নেওয়া হবে, আর বাকি 45 মার্কস নেওয়া হবে তার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট দেখে। তার মানে এখানে বোঝাই যাচ্ছে এসএসসি আর এইচএসসি রেজাল্টের, অর্থাৎ রেজাল্ট বলতে এখানে অবশ্যই মার্কসটা, এই মার্কসটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক আছে, এখানে বিস্তারিত জিনিসগুলো লেখা আছে, যেমন উল্লেখ্য বিউপির ফলাফল তৈরিতে তোমরা জিপিএ কে না, এসএসসি ও এইচএসসি সর্বমোট মার্কসকে বিবেচনা করা হবে। ঠিক আছে, তো সর্বমোট আপনারা যত মার্কস পেয়েছিলেন এসএসসি এবং এইচএসসি তে, ওই জিনিসটার 20% এবং 25%, টোটাল 45% মার্কস ক্যারি করা হবে আপনার শেষের যেই ফলাফলটা বের হবে ওইটার মধ্যে। এরপরে চলে আসি এসএসসি তে সর্বমোট যে মার্কস পেয়েছো সেটাকে 20%-এ কনভার্ট করা হবে, এবং এইচএসসি তে যে সর্বমোট মার্কস পেয়েছো সেটাকে 25%-এ কনভার্ট করা হবে। এবার আশা করি আপনাদের আর কোনো ঝামেলা নাই, কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে সর্বমোট 20 এবং 25, টোটাল 45% বা 45% মার্কস আপনাকে মেইন ফলাফল বা শেষের যেই রেজাল্টটা দেওয়া হবে সেটার মধ্যে যোগ করা হবে, আর বাকি যে 55% মার্কস আছে সেটা হচ্ছে
হচ্ছে রিটেন মার্কস, অর্থাৎ আপনারা যে অ্যাডমিশন টেস্ট দিবেন এমসিকিউ, সেখান থেকে 55% সেই মার্কসটাকে কনভার্ট করে তারপরে অ্যাড করা হবে। তাহলে এই 55 মার্কস এবং 45 যেটা আপনার রেজাল্ট থেকে নেওয়া হয়েছে এসএসসি এইচএসসি, এই টোটাল 100 মার্কসের মধ্যে আপনি যত পাবেন ওই নাম্বারটা থেকে আপনার মেরিট লিস্ট কাউন্ট করা হবে, ঠিক আছে? এবং সেই মেরিট লিস্ট থেকে প্রথম দিকের 400 জন এফএডব্লিউএস এর ক্ষেত্রে যদি বলি প্রথম দিকের 400 জন পাবে, এবং এফট্রিপলএস এর ক্ষেত্রে প্রথম দিকের 300 জন পাবে, ঠিক আছে? এই ছিল আমাদের মোটামুটি বিউপির এফএডব্লিউএস এবং এফট্রিপলএস এর ইউনিটগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য। এগুলোর মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, তো আশা করছি এখান থেকে কারো কোনো প্রবলেম নেই। তো যেহেতু প্রবলেম নেই, আমরা এখান থেকে আরো কিছু জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি স্টুডেন্টদের কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? তার মধ্যে অন্যতম কোয়েশ্চেন থাকে হচ্ছে বিউপি মানে কি? বিউপি মানে হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যেটা হচ্ছে বিউপির ফুল ফর্ম, আপনারা জানেনই তো মধ্যে। এরপর হচ্ছে বিউপি কোথায় অবস্থিত? বিউপি হচ্ছে ঢাকার মিরপুর সেনানিবাসে অবস্থিত, যেটা মিরপুর 14 নামেও পরিচিত। আর বিউপিটা হচ্ছে সম্পূর্ণ সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটা বিশ্ববিদ্যালয়। এরপর একটা কোয়েশ্চেন থাকে হচ্ছে বিউপি কি সরকারি নাকি বেসরকারি নাকি পাবলিক নাকি স্বায়ত্তশাসিত, এরকম একটা কনফিউশন থাকে। বিউপি হচ্ছে বাংলাদেশের 31তম পাবলিক বিশ্ববিদ্যালয়। সোজাসুজি কথা, বিউপি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এটা সম্পূর্ণ সরকারের দ্বারা পরিচালিত হয়। 4 নম্বরে এখানে বলা আছে এটার খরচ কেমন হয়, এটাও সবারই একটা প্রশ্ন থেকে থাকে। তো টোটাল বিবিএ করতে এখানে হচ্ছে আপনার বিবিএ বলেন বা বিএসসি বলেন, যেটাই হোক না কেন, অনার্স করতে আপনার এখানে টোটাল 4 বছর সময় দরকার হবে। এখানে কোনো জট নেই, সম্পূর্ণ 4 বছর। ইনফ্যাক্ট কিছু কিছু ডিপার্টমেন্টে 4 বছরেরও কম সময়ের মধ্যে আপনারা অনার্স কমপ্লিট করতে পারবেন, এবং এই পুরো 4 বছরে আপনার 1,50,000 টাকার মতো খরচ হবে। যেখানে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে 50 থেকে 55,000-এর মধ্যে আমাদের অনার্স লেভেলটা কমপ্লিট হয়ে যায়। বিউপির ক্ষেত্রে একটু বেশি হওয়ার বেশ কিছু কারণ আছে। এখানে খরচটা প্রায় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে 3 গুণ, এটারও কিছু কারণ আছে। এটার সুযোগ সুবিধা আছে বেশ কিছু, এবং এখানে কিছু সীমাবদ্ধতা আছে, যার কারণে এখানে একটু বেশি হচ্ছে খরচটা পড়ে যায়। তারপরেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যদি তুলনা করি সেক্ষেত্রে এই খরচটা খুবই কম। 5 নাম্বার যে প্রশ্নটা থাকে যে ড্রেস কোড কি, এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে। বিউপি একটু স্ট্রিক্টলি ড্রেস কোড ফলো করতে হয়। বিউপিতে আরো অন্যান্য যে রুলগুলো আছে সেগুলো একটু স্ট্রিক্টলি মেনটেন করতে হয়। সেক্ষেত্রে আপনাদের ফর্মাল এবং শালীন পোশাক পড়তে হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি বলবো যে শালীন এবং ফর্মাল ড্রেস কোড মেনটেন করা উচিত। আর এখানে হচ্ছে সেটা বাধ্যতামূলক, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার ফর্মাল ড্রেস কোড মেনটেন করতে হবে। আরেকটা কোশ্চেন থাকে কি কি কোটা আছে। এখানে আসলে টোটাল 30% কোটা থাকবে, তার মধ্যে 27% কোটাই থাকবে মিলিটারি। এরপরে মুক্তিযোদ্ধা কোটা আছে হচ্ছে 1% এবং উপজাতি কোটা আছে হচ্ছে 2%। এরপর একটা কোশ্চেন থাকে হচ্ছে কোটা কিভাবে দিব। যাদের কোটা আছে তারা হচ্ছে অ্যাপ্লাই করার সময় ওখানে একটা কোটার জন্য আলাদা একটা স্লট থাকে, ওখানে আপনারা যখন অ্যাপ্লাই করবেন পেয়ে যাবেন। পরীক্ষার স্থান কোথায় দিতে পারবো? আচ্ছা, বিউপির বেশিরভাগ ক্ষেত্রেই প্রিভিয়াস ইয়ার যে আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেকটা জোনে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। হ্যাঁ, বিউপি সাধারণত 3 থেকে 4টা জোন থাকে, রাজশাহী, চিটাগং, সিলেট এবং ঢাকা, এই ধরনের 4টা জোন তারা ক্রিয়েট করে থাকে। প্রত্যেকটা জোনে পরীক্ষা দেওয়া যায়। তবে কিছু কিছু বার দেখা গেছে যে বিউপিতে সেন্ট্রালি পরীক্ষা হচ্ছে, অর্থাৎ পুরো বাংলাদেশ থেকে আপনাকে সরাসরি বিউপিতে গিয়ে মিরপুর সেনানিবাসে গিয়ে তারপরে পরীক্ষা দিতে হচ্ছে। তো এটা আসলে সার্কুলার দেওয়ার আগে আমরা বলতে পারছি না সম্পূর্ণভাবে। এরপর একটা কোয়েশ্চেন যেটা বারবার বলা হয়েছে যে প্রশ্ন কি বাংলায় করা হবে কিনা, সেক্ষেত্রে আমি আবারও বলবো যে না, প্রশ্ন পুরোপুরি বাংলায় করা হবে না। শুধুমাত্র বাংলা বাদে বাকি যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো ইংরেজিতে প্রশ্ন করা হবে। আর এটা হচ্ছে কয়টা ইউনিট আছে বিউপিতে এবং সেগুলো কি কি, টোটাল 4টা ইউনিট আছে। এফএডব্লিউএস এবং এফট্রিপলএস হচ্ছে সরাসরি আচ্ছা এই 3টা ইউনিট এফএডব্লিউএস, এফট্রিপলএস এবং এফবিএস, এই 3টা ইউনিটে প্রত্যেকটা বিভাগের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে। বাট এফএসটি ইজ ফর সায়েন্স স্টুডেন্টস, এখানে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। ওকে, তো এরপর একটা প্রশ্ন থাকে হচ্ছে আবেদন করলে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে কিনা বা পরীক্ষা দেওয়া যাবে কিনা। সেক্ষেত্রে বলবো যে প্রতিটি ইউনিটের সাবজেক্ট কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে? আমরা এটা একটু আগে দেখেছি। তো সেই কন্ডিশন যদি আপনি ফিল আপ করতে পারেন, আপনার রেজাল্টটা যদি সেই কন্ডিশন ফিল আপ করতে পারে, তবেই কেবলমাত্র আপনি সেখানে পরীক্ষা দিতে পারছেন। কন্ডিশন ফিল আপ না করলে আসলে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না। এরপরে হচ্ছে পূর্ববর্তী বছরের যেই চিত্র আছে সেটা একটু ফলো করি। তাহলে এফএসটিতে টোটাল প্রায় 23,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়ে থাকে। এফএডব্লিউএস এ 21,000 পরীক্ষা দিয়ে থাকে। এফবিএস এর ক্ষেত্রে প্রায় 11,000-এর মতো পরীক্ষা দিয়ে থাকে এবং এফট্রিপলএস এর মধ্যে 20,000-এর মতো পরীক্ষা দেওয়া হয়ে থাকে। তো এফএডব্লিউএস এবং এফট্রিপলএস এই দুইটা হচ্ছে, আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা লাস্ট এটা এফট্রিপলএস হবে, এটাও এফএডব্লিউএস দেওয়া হয়েছে। তো এফএডব্লিউএস এবং এফট্রিপলএস এই দুইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 20,000 এবং 21,000, অর্থাৎ অলমোস্ট কাছাকাছি পরীক্ষা দিয়ে থাকে। 20 থেকে 21,000-এর মতো স্টুডেন্ট পরীক্ষা দিয়ে থাকে। এবং এই ক্ষেত্রে আপনার সিট সংখ্যা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এফএডব্লিউএস হচ্ছে 400টা সিট এবং এফট্রিপলএস এর ক্ষেত্রে হচ্ছে 300টা সিট। সেক্ষেত্রে প্রতি সিটের পিছনে আপনাকে কয়জনকে টক্কর দিতে হচ্ছে বা কয়জনের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে সেটা আপনারা ক্যালকুলেট করে কিন্তু বের করে নিতে পারছেন এখান থেকে। ওকে, সো এরপরে যে জিনিসটা আসে, যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে কে কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এটা সম্পর্কে আমরা বিস্তারিত মাত্রই বললাম, তো এটা নিয়ে আর কোনো আলোচনা আপাতত করছি না। এরপর হচ্ছে একটা কোয়েশ্চেন আসে যে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার মাধ্যমে টিকে গেলেই চান্স পাওয়া যায় কিনা। এটা সম্পর্কে আমরা শুরুর দিকে বলেছিলাম যে একটা ভাইবা নেওয়া হয়। তো আপনারা এমসিকিউ এবং আপনাদের রেজাল্টের দ্বারা যে ফাইনাল ফলাফলটা আপনাদের দেওয়া হবে সেখানে টিকে যাওয়া মানেই না এই না যে আপনি হচ্ছে একদম এখন থেকে বিবিতে ক্লাস করতে পারবেন, এরকম কিছু না। সেখানে আপনাকে একটা ভাইবায় পার্টিসিপেট করতে হয়। তো একটা ভাইবার মাধ্যমে আসলে আপনার চূড়ান্ত ফলাফলটা দেওয়া হয়, ঠিক আছে? তো এই ভাইবা সম্পর্কে আমরা পরবর্তীতে আলো ডিটেলসে ক্লাস করব। আমরা পরবর্তীতে হচ্ছে ভাইবার জন্য স্পেশাল কিছু ক্লাসও রাখবো। সেক্ষেত্রে আপাতত আমি আর ভাইবা নিয়ে আলোচনা করছি না। এরপরে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে খুবই ফ্রিকোয়েন্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক কোটা পড়বো। তো বাজারে বেশ কিছু বিউপি কোয়েশ্চেন ব্যাংক আছে, সেক্ষেত্রে আমরা কিছু কোয়েশ্চেন ব্যাংক নিয়ে আলোচনা করবো আজকে। আচ্ছা,
কোশ্চেন ব্যাংক নিয়ে আলোচনা করব, তবে সেটা এখন করা সম্ভব হচ্ছে না। আমরা হচ্ছে কোশ্চেন ব্যাংকের কথা যদি বলি, সেটা হচ্ছে আমাদের বাজারে যেই কোশ্চেন ব্যাংকগুলো আছে, একটা হচ্ছে বিউপি বুস্টার, তারপরে হচ্ছে আরেকটা কোশ্চেন ব্যাংক আছে হচ্ছে বিউপি ফোকাস নামে। হ্যাঁ, তো এরকম বেশ কিছু কোশ্চেন ব্যাংক আছে, এবং আমাদের যারা আমরা FASS এবং FSSS এই দুই ইউনিটে পরীক্ষা দিচ্ছি, যেহেতু আমাদের জিকেটা ইংলিশে পড়তে হচ্ছে, যেহেতু আমাদের জিকে পরীক্ষাটা ইংলিশে দিতে হচ্ছে, আমাদের জিকে পার্টটুকু ইংলিশে পড়ার জন্য একটা বই আমাদেরকে কালেক্ট করতে হবে, পাশাপাশি একটা কোশ্চেন ব্যাংকও আমাদেরকে কালেক্ট করতে হবে। তো কোশ্চেন ব্যাংক এবং জিকের ইংলিশ ভার্সনের জন্য কোন বইটা আমরা ফলো করতে পারি, সেটার জন্য আমরা হচ্ছে একটু পরে আরেকটা ক্লাসের আয়োজন করব, যেটা হচ্ছে 10 মিনিট ব্রেকের পরে আয়োজন করা হবে। আপনাদের হচ্ছে আপাতত এই ক্লাসটা এখানে আমি শেষ করব। আপনাদের যদি এই জিনিসগুলোর মধ্যে এই যা কিছু আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই জিনিসগুলোর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আপনারা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করে কোশ্চেনটা